শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক খুনি মেজর মোজাফফর গ্রেফতার। ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে করতেন আসা যাওয়া। সেনাবিধি অনুযায়ী সামরিক আদালতে হবে বিচার। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা। হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা। আইনি পথেই শেখ হাসিনাকে ফিরতে চায় সরকার। জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসির অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা। ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বনানী থেকে গ্রেফতার হন এই সেনা কর্মকর্তা। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি জানায় সেনা আদালতে বিচার হবে মোজাফফরের। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। সে আদালতে বিচারের মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী পলাতক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন জানিয়ে ডিবি প্রধান জানান, সেনাবিধি অনুযায়ী সেনা আদালতে বিচার হবে তার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়ে এখন তাদের কাছে দিয়ে গেছে। মোজাফফর হোসেন ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে আসা যাওয়া করতেন বলে জানা গেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাই শহীদ দিবসের খবর। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। রংপুরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে। এদিকে কক্সবাজারের শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা আর ভালোবাসায়। জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ ১৪শত আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল।
এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি। সরকারের তুন আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময়, সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী যারা আহত হয়েছেন ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, পিরোজপুর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা করেন বক্তারা। ওমর ফারুক, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা মানবে না জামায়াত। শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জানান, সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে আবারও শক্তিশালী হবে জুলাই ঐক্য। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই শহীদ দিবসে আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। উত্তাল জুলাইয়ে রাজপথে রক্ত দেয়া সহযোদ্ধাদের স্মরণ করেছে ছাত্র শিবিরও। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান শিবিরের কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন বন্দি প্রত্যর্পণ চুক্তিতে তাকে ফেরত আনার চেষ্টা করছে সরকার। এক্ষেত্রে প্রয়োজন ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছা। 2024-এর আগস্টে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রিত হয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হাসিনা সম্প্রতি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আভাস দেন। এরপর থেকেই শুরু হয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। পলাতক এই আসামি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে।
এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, দিল্লিতে পলাতক হাসিনার কোনো স্বীকৃত আইন বা অভিবাসনগত অবস্থান নেই। তার কাছে নেই বৈধ ভ্রমণ সংক্রান্ত কোনো নথি। তাকে ফেরত দিতে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। দীর্ঘ 17 বছর আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইস্যুটি আরও জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ, বলেন প্রতিমন্ত্রী। গত 17 বছরে জিয়ে রেখে রেখে আরও বেশি ঘনীভূত হয়েছে। দৃশ্যমান করা সম্ভব না। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। এদিকে প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রীয় ও দ্বিপক্ষীয় সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোনো দেশের নতুন সফরের কোনো তারিখ এখনো ঠিক হয়নি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয়েছিল 24-এর 16 জুলাই। এদিন সারা দেশে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ছাত্রলীগ। পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ নিহত হন 6 জন, আহত হন কয়েক শত। ছাত্র নেতারা বলছেন 16 তারিখ আন্দোলনের বাক বদলের দিন। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। উত্তাল জুলাইয়ের 16 তারিখের দিনলিপি তুলে ধরছেন নাজমুস সালেহী। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করুন যায়। যেই স্লোগান তৈরি করো ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরেও আক্রমণ করা হয়েছে। সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। আবু সাইদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে 2 হাত প্রসারিত করে গুলির সামনে এইভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল। 16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়। হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। 2025 সাল থেকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন 16 জুলাই আবু সাইদ নিহতের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন মূলত ওই দিন থেকেই ফ্যাসিবাদ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে নামে রাজপথে, শুরু হয় অভ্যুত্থানের অভিযাত্রা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে আলাদাভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ বেশ কিছু দাবি উপস্থাপন করেন। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে একথা জানান তিনি। বলেন, নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে ধরে ধরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার এই সংকট বেড়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক আটকে জনভোগান্তি বরদাস্ত করবে না সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা সড়ক আটকে বিক্ষোভ করায় বাড়ে জনভোগান্তি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট এ অবস্থায় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন। ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবং ভারত থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 আসামিকে দেশে ফেরানো ইস্যুতে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে, যেটা ইউএর সাথে করা হয়েছে। আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে,
তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। ডিএনএ টেস্টে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে এবং ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনা সেলিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তারা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চ তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিসিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মারাকানা লুসাল পেরিয়ে ফুটবল উন্মাদনায় নতুন মহাকাব্য রচনার মঞ্চে এবার নিউ জার্সি। অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে নামতে প্রস্তুত 2 পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। ইতিমধ্যে মেট লাইফ স্টেডিয়ামের ফাইনালের শহরে পৌঁছে গেছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। আর আটলান্টার মহাকাব্যিক জয় শেষে একই পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মারাকানা লুসাইলের পর এবার বিশ্বকাপের চূড়ান্ত মহাকাব্য রচনার মঞ্চ মেটলাইফ স্টেডিয়ামের শহর নিউ জার্সি। এখানেই জবনিকাপাত ঘটবে ফিফা বিশ্বকাপ 2026-এর। কারো 4 কিংবা কারো দ্বিতীয় তারকা যোগ হবে জার্সিতে। তার জন্য এবার পুরোপুরি প্রস্তুত নিউ জার্সি। সাদরে তারা বরণ করে নিয়েছে 2 ফাইনালিস্টকে।
নিউ জার্সির আকাশ জুড়ে তখন জয়ের সুবাস। ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখা স্প্যানিশ আর্মাডারা যখন টিম হোটেলের সামনে, তখন তাদের বরণ করে নিতে অপেক্ষায় শত শত ভক্ত। কোচ লুইস দে লা ফুয়েন্তে কিংবা তরুণ তুর্কির লামিন ইয়ামাল, কাছের মানুষদের একটু ছুঁয়ে দেখার, অটোগ্রাফ নেয়ার এই আকুলতা কেবল বিশ্বকাপের ফাইনাল ঘিরেই সম্ভব। আমার মনে হয়েছে ওদের দেখতে আসাটা খুব দরকার ছিল। আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি যাতে ও বিশ্বকাপের আসল আমেজ এবং এর চারপাশের জাদুকরী পরিবেশটা নিজের চোখে অনুভব করতে পারে। আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। আমি শুধু পেদ্রির একটা অটোগ্রাফ চাই। স্পেন যখন নিউ জার্সিতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আটলান্টা স্টেডিয়াম ছেড়ে একই পথ ধরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 90+ মিনিটের এক থ্রিলার সেমিফাইনাল শেষেই তারা পাড়ি জমান ফাইনালের শহরে। এ সময় স্কলনির শিষ্যদের চোখে মুখে ছিল টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস। বাইরে ছিল প্রিয় তারকাদের বিদায় জানাতে অপেক্ষারত হাজারো সমর্থক। সেখানে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিজাররাপাও। নিউ জার্সিতেও ছিল একই চিত্র, অপেক্ষা করছিলেন হাজারো ভক্ত। 1958 আর 1962 বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2বার বিশ্বকাপ ধরে রাখার মিশন এবার আর্জেন্টিনার, আর স্পেনের সামনে দ্বিতীয় ট্রফি ছোঁয়ার হাতছানি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে মোহাম্মদ ফারুক নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। বেক্সিমকো গ্রুপের 30,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ঋণ শাখার কর্মকর্তাদের তলব করেছে দুদক। এরই ধারাবাহিকতায় 416 কোটি টাকার একটি মামলায় ব্যাংকের 10 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক জানিয়েছে, টাস্ক ফোর্সের আওতায় বেক্সিমকো গ্রুপের দুর্নীতির ঘটনায় একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। দুদকের বারান্দায় জনতা ব্যাংকের 10 কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 416 কোটি টাকার একটি ঋণ জালিয়াতির মামলায় তাদের তলব করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে জনতা ব্যাংকের ঋণ সংক্রান্ত শাখায় কর্মরত এই ব্যাংকারদের জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল। বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় যারা ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তবে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তারা। কি অভিযোগের প্রেক্ষিতে আসলে ডাকছিল দুদক? এটা কোনো অভিযোগ না, আমাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আমরা কথা বলছি। তৎকালীন ঋণ কমিটির যারা সদস্য ছিলেন তাদেরকে আজকে ডাকা হয়েছিল। ওনারা এসেছিলেন, তাদের বক্তব্য সুষ্ঠু তদন্তের সাথে তারা তাদের বক্তব্য প্রদান করেছেন। দুদকের তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকে ঋণের নামে 30,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই বিশাল জালিয়াতির অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের তলব করা হচ্ছে। জনতা ব্যাংকের অনেকগুলো বিষয় জড়িত আছে, যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়গুলো তদন্ত করছেন, সেগুলো অনুসন্ধান চলমান। ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন এমডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরই মধ্যে 10টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট। ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতায় পানি নামতে দেরি হয়, দূষিত হচ্ছে পানি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বছরের পর বছর মিলছে না সমাধান। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ওয়াসা এবং সিটি কর্পোরেশনের। মাধবী তন্নির প্রতিবেদন। রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ির গলি। এখানকার বাসিন্দাদের সকাল শুরু হয় বিশুদ্ধ পানির খোঁজে। কেউ হাতে বোতল, কেউ বা বালতি ড্রাম নিয়ে ছড়ছেন পাম্পে। গৃহস্থালী থেকে রান্না সব কাজেই একমাত্র ভরসা এই পাম্প। স্থানীয়দের অভিযোগ, ওয়াসার যে পানি লাইনে আসে তা দুর্গন্ধযুক্ত। ময়লা সেই পানি ব্যবহারে অনেকেই ভুগছেন স্বাস্থ্য সমস্যায়। এলাকার ভিতরে মনে করেন ময়লা পানি আসে, পানি গন্ধ, ঘোলা পানি খাইলে ভোলা পানি রসুক হয়ে যায়, গাতেরই জানি কি উঠে যায়।
সংকটের জন্য দায়ী করা হচ্ছে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন ড্রেনের নোংরা পানি মিশে যাচ্ছে খাবার পানিতে। অল্প বৃষ্টিতে পানি হয়ে যায়, কারণ রাস্তা ভালো না, ভিতরের লাইন ভালো না, অল্প কিছুতে ময়লা হইলে লাইনটা ডুবে যায়। আমাদের এই রাস্তাটা, ড্রেনের কাজটা, সুয়ারেজ লাইনের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান না হওয়ার কারণে আমাদের এই পানি জমে যায় বৃষ্টি হলে। নিয়মিত পানির বিল ও ট্যাক্স পরিশোধ করেও মিলছে না নাগরিক সেবা। বাসিন্দাদের দাবি, সমস্যার কথা জানানো হলেও এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ওপর। সুয়ারেজটা তো আমার ক্লিয়ার থাকতে হবে, এটা আমার মেইন সমস্যা, যে পানিগুলো সরানোর ব্যবস্থা। আমি ওয়াসার কাছে যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনের গাফিলতিতে পানি সরবরাহের সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। যদি কোনো কারণে ড্রেনের পানিগুলো ওয়াসা ঢুকে, তাহলে ধরে নিতে হবে ওয়াসার যে পানি দিয়ে পাইপ দিয়ে পানি যাচ্ছে, সে পাইপটা ফেটে গেছে, সেটা তো ওয়াসাকে করতে হবে। আর দ্বিতীয়ত, যদি আমার সিটি কর্পোরেশনের কোনো কাজের জন্য ওয়াসার পানির কোনো বিঘ্ন ঘটে, সেটা আমরা দেখব। সুয়ারেজ লাইনে অবৈধ সংযোগের কারণে পানিতে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা বলছে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ যে কানেকশন, আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, বাজে পাইপ লাইনের সাথে কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা, এই কারণে পানি এটা অবস্থা। আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো আমরা। দিনের পর দিন ধরে চলা এই অসহনীয় যন্ত্রণার সমাধান চান এলাকাবাসী। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে 43,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। ক্ষতিগ্রস্তদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। এক বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। চারকানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8-9 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। খাতকালা শেষ হয়ে গেছে, পানি বন্যা শেষ হয়ে গেছে। 10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি হয়ে ধান, চাউল, শাক সবজি, মাছ কাজ ভেঙে গিয়ে আর 8-10 দাম দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আইএমএফের সঙ্গে ঋণ চুক্তির এবারের আলোচনায় সরকারের নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে আইএমএফের 12 সদস্যের 5 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মুখপাত্র। পুরনো ঋণ বন্ধ করে নতুন করে ঋণ পাওয়ার ক্ষেত্রে নীতিগত কোনো সংঘর্ষ হবে না, আশা বাংলাদেশ ব্যাংকের।
সাবেক সরকারের ঋণ চুক্তি বাদ দিয়ে $4.5 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি চায় বাংলাদেশ। সম্ভাব্যতা যাচাইয়ে গত 12 জুলাই ঢাকায় আসে IMF-এর 12 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম। সফরের শুরু থেকেই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে মিশনের প্রতিনিধিরা। নতুন সরকারের নতুন পরিকল্পনায় নতুন ঋণ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতেই হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক, যা পুরনো ঋণের সাথে সাংঘর্ষিক হবে না বলেও আশাবাদ বাংলাদেশ ব্যাংকের। নতুন নির্বাচিত সরকার নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় IMF-এর সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছেন। যদি কোনোটা ডিসকন্টিনিউ করে সেটাও সরকারের ইচ্ছারই প্রতিফলন হিসাবে, এবং নতুন কোনো প্রকল্পে যেতে চাচ্ছে সেটাও কিন্তু সরকারের সিদ্ধান্তের বা ইচ্ছার প্রতিফলন সেখানে থাকবে। এবারের সফরের তথ্য উপাত্ত ঋণ আলোচনা শুরুর আগেই IMF-এর সামষ্টিক অর্থনৈতিক মূল্যায়ন ও নীতিগত ধারণার ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু যে কোনো সিদ্ধান্তই উভয় পক্ষ আলোচনার মাধ্যমেই গ্রহণ করা হয়, অতএব সেখানে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হবে না বলে আমরা মনে করি। এবারের সফরে 2026-27 অর্থবছরের বাজেট, মধ্যম মেয়াদী বাজেট কাঠামো, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP, সরকারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব আদায়, কর নীতি, বেতন কাঠামো, বিদ্যুৎ, ভর্তুকি, ব্যাংকিং খাতের সংস্কার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অর্থায়ন, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, বাণিজ্যিক ঋণ গ্রহণ এবং বিদেশি অর্থায়নের ঝুঁকিগুলো গুরুত্ব পেয়েছে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর ঐক্য বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে জানিয়ে LGRD মন্ত্রী বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে রুখে দিতে হবে। রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রথের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। পথে পথে তাই নেমেছে ভক্তদের ঢল। ঢাকঢোল বাজিয়ে, উলু আর শঙ্খধ্বনি দিয়ে আহ্বান জানানো হয় জগন্নাথ দেবকে। নানা ধর্মাচারে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাদের নিয়ে মন্দির থেকে গড়ায় রথের চাকা। এই তীর্থযাত্রায় মঙ্গল আর সমৃদ্ধি প্রার্থনা করেন ভক্তরা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এগিয়ে যায় ঢাকেশ্বরী মন্দিরের দিকে। বর্ণিল এ উৎসবের আনন্দে সামিল হন নানা বয়সী মানুষ। রথের রশি টানা শুধু ধর্মীয় আচারই নয়, এতে সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়েছে বলে জানান ভক্তরা। বছরে একবার ভগবান রাস্তায় নেমে আসে আমাদের সাথে দেখা করতে, সবার সাথে দেখা করতে। জগন্নাথ দেব যেন আমাকে অনেক ভালো রাখে, সবাই এই পৃথিবীতে সুন্দর শান্তিমতো বিরাজ করতে পারে। সকালবেলা এসে যজ্ঞ দিলাম, যজ্ঞের পরে আমরা এখন রথ ধরিয়া আমরা ওই মন্দির পর্যন্ত যাব। শুধু হিন্দু সনাতন ধর্মীরাই না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন ভালোমতো থাকতে পারে, এটাই আমাদের পথে থাকবে। স্বামীবাগের ইস্কন মন্দিরে 9 দিনব্যাপী রথ উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। যুদ্ধ করে, লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম। সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জন এবং জগন্নাথ দেব দর্শনের প্রত্যাশায় সমবেত হয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবটি হয়ে উঠবে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব। যাত্রার 9 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। 24 জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ফিরে যাওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রথ উৎসব। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও ছিল রথযাত্রার জাঁকজমক আয়োজন। ধামরাইয়ে বের হয় 400 বছরের পুরনো রথ। অগণিত মানুষ এতে অংশ নেন। বড় আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
টানা কয়েকদিনের আক্রমণে দেশটিতে ৩৫ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে আইআরজিসি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সমাবেশ করেছে দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। স্থানীয় সময় বুধবার রাতে বিএনপি মালদ্বীপের রাজধানী মালেরসি বিল্ডিংয়ের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সকল কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন। আর্জেন্টিনা মাঠে নামলে দুবাইয়ের অলিগলি ক্যাফে রেস্তোরাঁ ভরে ওঠে আকাশি সাদা জার্সিতে। মেসিদের দারুণ জয় উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও। শিবলি আল সাদিকের রিপোর্ট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার আগেই মেসি ভক্তদের মনে ছিল শঙ্কা। সারাদিন প্রার্থনা আর প্রত্যাশার পর রাতে টেলিভিশনের পর্দার সামনে জড়ো হন দুবাইয়ের হাজারো আর্জেন্টিনা সমর্থক। ম্যাচের শুরুতে ইংল্যান্ড গোল করে এগিয়ে গেলে চারিদিকে নেমে আসে পিনপতন নীরবতা। প্রতিপক্ষের সমর্থকদের উচ্ছ্বাস ও খুনসুটি আর্জেন্টিনা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে হতাশা। তবে অনেকের বিশ্বাস ছিল একটাই, মেসি আছেন তাই ফিরে আসাও সম্ভব। আগের ম্যাচগুলোর মতো আবারও তিনি দলকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেবেন। আর্জেন্টিনা দেখাই কিভাবে ফুটবলকে করতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে 5 মিনিটে 2 গোল করতে হয়। এটা মেসি থেকে এবং আর্জেন্টিনা থেকে শেখা উচিত ব্রাজিলদেরকে। এরকম কামব্যাক করবে আমরা কখনো আশা করি নাই ইংল্যান্ডের বিপক্ষে। আমরা অনেক এনজয় করছি আমরা মেসির জন্য। ম্যাচের 84তম মিনিটে আর্জেন্টিনার সমতায় ফিরতে বদলে যায় পুরো দৃশ্যপট। সমর্থকদের আত্মবিশ্বাস ফিরে আসে। মাত্র 7 মিনিট পর জয়সূচক গোল হতে দুবাইয়ের অলিগলি রেস্তোরাঁ ও সমর্থকদের মিলনস্থলগুলো কেঁপে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। পতাকা, স্লোগান আর বিজয় উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আর ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়ে গোল্ডেন বোটের দৌড়েও এগিয়ে মেসি। টানা 3 ম্যাচে কামব্যাক করছি। দিস ইজ আর্জেন্টিনা। আমরা এমন একটা ভক্ত, এমন একটা দলের সাপোর্ট করি যে দল নিয়ে আমরা এমন একটা গর্ব করতে পারি যে নেক্সট আমরা 2026 সাল আমরা ওয়ার্ল্ড কাপ আমরা গড়িয়ে ফিরব ইনশাআল্লাহ। জিতার মতো সমর্থক তাদের থাকে, এটা আজকে ম্যাচে দেখাই দিয়েছে যে আর্জেন্টিনাই নাম্বার 1। আমি জানি যে আর্জেন্টিনা জিতবেই। আর্জেন্টিনা ফাইনালে যাবে। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা ফাইনালে প্রতিপক্ষ যে দলে হোক শেষ হাসি হাসবেন লিওনেল মেসি এবং তার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালী ট্রফি। আগামী 19 জুলাইয়ের ফাইনাল ঘিরে দুবাইয়ের বিভিন্ন ভেন্যু ও খোলা মাঠে বড় পর্দায় খেলা উপভোগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশীও আমিরাতের মাটিতে আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে তৈরি করেছেন এক অনন্য উৎসবমুখর পরিবেশ। ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার জয়ের খবরে দুবাইয়ে আর্জেন্টিন সমর্থকদের মধ্যে চলছে উৎসবের আমেজ। অলিগলি রেস্তোরাঁ এবং আড্ডাস্থলে সমর্থকদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। সকলের প্রত্যাশা আবারও শোভা পাবে মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক খুনি মেজর মোজাফফর গ্রেফতার। ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে করতেন আসা যাওয়া। সেনাবিধি অনুযায়ী সামরিক আদালতে হবে বিচার। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা। হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা। আইনি পথেই শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। এবং জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের।